গতকালকে নর্থ ক্যারোলাইনায় যে সমাবেশটি করেছেন ট্রাম্প, সেখানে তিনি বাইডেন এবং কামালা হ্যারিসকে যে আক্রমণগুলো করেছেন, সিএনএন এর ফ্যাক্ট চেকিং বলছে যতগুলো অভিযোগ তিনি করেছেন তার মধ্যে 10টি অভিযোগ ছিল ভুল। শেষ পর্যন্ত শুধুমাত্র রেজিস্টার্ড ডেমোক্রেট হিসেবে বলবেন না, নিরপেক্ষভাবে আপনার কাছে জানতে চাই, কামালা টিকবেন তো? ডেমোক্রেটরা তো ওভার ট্রাম্প করার কথা, কারণ হলো যখন বলা হচ্ছিল সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন, এখন যদি ট্রাম্প হন তাহলে তো তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী। তার তুলনায় কামালা হ্যারিস only 59। 37% of these American voters are Democrat. 36% are Republican. এখন তো আসলে পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে। আগে বাইডেনকে আক্রমণ করতো ট্রাম্প শিবির, এখন কামালা হ্যারিসকে সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু তারা তৈরি করছে। এবং গতকালকে নর্থ ক্যারোলাইনায় যে সমাবেশটি করেছেন ট্রাম্প, সেখানে তিনি বাইডেন এবং কামালা হ্যারিসকে যে আক্রমণগুলো করেছেন, সিএনএন এর ফ্যাক্ট চেকিং বলছে যতগুলো অভিযোগ তিনি করেছেন তার মধ্যে 10টি অভিযোগ ছিল ভুল, অর্থাৎ এগুলোর কোনো বেস নেই। কিন্তু একই সাথে আমরা দেখলাম আজকেই প্রথমবারের মতো কামালা হ্যারিস তার একটা নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করেছেন, সেটি আজকেই প্রকাশ করেছেন। আমরা একটু বিজ্ঞাপনটা দেখে আসবো, তারপর আপনার মন্তব্য শুনবো। বিজ্ঞাপনটা আমরা একটু দেখে আসতে চাই। In this election, we each face a question. We choose freedom. কারিম চৌধুরী, আপনি আগে বলছিলেন যে তিনি অনেকটাই নিশ্চিত, ধরে নেওয়া যায় ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে তিনি লড়ছেন। কিন্তু ট্রাম্প যেভাবে প্রস্তুতি নিয়েছেন দীর্ঘদিন, তিনি হয়তো সেই সময়টা পাবেন না। তারপরে তার সামনে আরো অমীমাংসিত নানা ইস্যু আছে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি তো আছেই। কিন্তু শেষ পর্যন্ত জরিপগুলো কিন্তু এখনো হাড্ডাহাড্ডি বলছে, আগে যেখানে ট্রাম্প এগিয়েছিলেন বাইডেনের তুলনায়, কামালার তুলনায় খুব বেশি এগিয়ে নেই, কোথাও হয়তো কামালাও এগিয়ে আছেন, বয়সের তুলনায় তো অবশ্যই তিনি ইতিবাচক জায়গা আছেন। শেষ পর্যন্ত শুধুমাত্র রেজিস্টার্ড ডেমোক্রেট হিসেবে বলবেন না, নিরপেক্ষভাবে আপনার কাছে জানতে চাই, কামালা টিকবেন তো? বাইডেনের ট্রাম্পের বিপরীতে টিকবেন তো? অ্যানসার ইজ ইয়েস। কমলা বাইডেনকে ডিফিট দিবে, এবং আমি বলবো না যে ল্যান্ডস্লাইড ডিফিট দিবে, একটা ভালো একটা ব্যবধান নিয়েই তাকে ডিফিট দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা দেখেন এতদিন ধরে রিপাবলিকানরা শুধু নয়, ডেমোক্রেটরাও জো বাইডেনের বিরুদ্ধে এইজ গেম নিয়ে খেলা করছিলেন, যেটা আমরা অনেকেই এল্ডার অ্যাবিউজ বলেছি, যে একজন হোয়াইট হাউসের যখন যান প্রেসিডেন্ট, তিনি কতটুকু নিজের দায়িত্বে করেন, তার অনেকজন উপদেষ্টা থাকে। Based on our national policy, they make the decision. President reviews it and then approve it, or disagree with, and his advisors always follow this thing. So সেটা যদিও বড় একটা বিষয় ছিল না, কিন্তু এখন সেই জিনিসটা, এই যে বিষয়টা আমেরিকানদেরকে বারবার বোঝানো হয়েছিল রিপাবলিকানদের পক্ষ থেকে, সেটা কিন্তু এখন ডেমোক্র্যাটরা ওভারকাম করতে পেরেছে। দ্বিতীয় যে জিনিসটা আমি আপনার কাছে জানি, সেটা হলো ডেমোক্রেটরা ওভারকাম করতে পারবে কেন? শুধুমাত্র ডেমোক্রেটরা তো ওভার ট্রাম্প করার কথা, কারণ হলো যখন বলা হচ্ছিল সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন, এখন যদি ট্রাম্প হন তাহলে তো তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী। তার তুলনায় কামালা হ্যারিস only 59। ডেমোক্রেটরা কেন এই বিষয়টি এখন বলছে না উল্টা, যে এখন তো তুমি সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছ ইয়াং এর তুলনায়? এখন পর্যন্ত খুব একটা আমি শুনিনি তাদের কণ্ঠে। একটু আগেই আমি বলতেছিলাম যে এল্ডার অ্যাবিউজ, আমরা বয়সকে নিয়ে খুব বেশি নয়, মানুষের যোগ্যতা, তার পার্সোনালিটি, দেশ নিয়ে যে ভীষণ, সেখানের উপরে আমার মনে হয় ডেমোক্রেটরা ফোকাস করছে এবং করা উচিত। বয়সকে নিয়ে সময় নষ্ট করার কোনো কারণ নাই। ট্রাম্পের এই বয়সেও দেশকে দেশকে সচলভাবে পরিচালনা করতে পারে, খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে, যেমন করে জো বাইডেনও পারতেন, কোনো সন্দেহ ছিল না। কিন্তু এখন যে জিনিসটা দাঁড়াইয়াছে, যে রিপাবলিকানরা এখন আর সেই এইজ নিয়ে যে একটা পলিটিক্স ছিল সেখান থেকে সরে আসতে হচ্ছে এখন, কারণ কমলা হ্যারিসের মধ্য দিয়ে ডেমোক্রেটরা সেটাকে শুধুমাত্র রাজনৈতিক মাঠ থেকেই বিদায় করে দেন নাই, বরঞ্চ তারা অনেক দূর এগিয়ে আছেন। আপনি দেখেছেন যে ডেমোক্রেটদের মাঝে এবং সাধারণ, একটা স্ট্যাটাস দিই আপনাকে, 37% অফ দিস আমেরিকান ভোটার্স আর ডেমোক্রেট, 36% আর রিপাবলিকান। স্যার ভালো করে বলতে পারবেন এই ডেটাগুলো। এবং বাকিরা যারা আছেন তারা হলেন যে সুইং ভোট, তারা মধ্য ক্লাসে, তারা ইস্যু ভিত্তিক ভোট দেন, ইস্যুর ভিত্তিতে দেশ কোন দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখন যে জিনিসটা করছে সেটা হলো যে এই যে অ্যাডটা আপনি দেখালেন, একটা প্রতিবাদ স্বরূপ যে একটা অ্যাড, এটা হলো তার প্রথম নির্বাচনী প্রচারণার একটা যে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা করতেছে তারা, প্রোপাগান্ডা। সেখানে পরিষ্কার বলছে
আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে 53% অফ ইউএস ভোটার্স আর উইমেন। আর দে এবল টু ডিসাইড ফর দেয়ার ওন হেলথ? আপনি দেখেন রো ভার্সেস ওয়েজ যে ডিসিশনটা কোর্ট থেকে দিল, ট্রাম্প নিজেই বলছে যে আই ওন দিস, হি ডিড ইট উইথ হিজ জুডিশিয়াল নমিনিজ। এবং সেটা 53% উইমেন ভোটাররা এখন সিদ্ধান্ত নেবে যে কোর্ট, স্টেট অথবা ফেডারেল গভর্নমেন্ট ওয়েদার দে উইল ডিসাইড অ্যাবাউট মাই হেলথ অর আই উইল ডিসাইড। হেলথ কেয়ারের কথা বলেন, এই দেশের মানুষ, রুরাল আমেরিকার অনেকেই, বিশেষ করে রিপাবলিকান শাসিত রাজ্যগুলোতে হেলথ কেয়ার ব্রোকেন সিস্টেম, দে ডু নট হ্যাভ দ্যাট হেলথ কেয়ার সিস্টেম, যেটা ডেমোক্রেটিক শাসিত অঞ্চল রাজ্যগুলোতে খুব ভালো। গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কামালা হ্যারিস যদি ঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারে, জনগণের সামনে তুলে ধরতে পারে, তাহলে তার জয় না পাওয়ার কোনো কারণ নেই। এটি আপনার বক্তব্য? শুধু এটা না, আমি অ্যাড করবো আপনাকে। দেখেন, আমেরিকা একটা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ। সেই দেশে ডোনাল্ড ট্রাম্প রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেন, এই যে ইলেকশন ডিনায়ার, বলছে যে না, জনগণের সেই সিদ্ধান্ত আমি মানি না। জনগণের যে রায়, যার ফলে না মানা সে 6 জানুয়ারি যে ইনসারেকশন, আমাদের যে গণতান্ত্রিক যে শক্ত ভিত্তি সেখানে অ্যাটাক করেছে সেটা। তারপরে আপনি দেখেন সে নির্বাচিত হওয়ার পরে বলছে প্রয়োজনে সংবিধান, আমেরিকার সংবিধান স্থগিত ঘোষণা করবে। হি ইজ এ সেলফ ডিক্লেয়ার্ড ডিক্টেটর ইন আমেরিকান হিস্টোরি। তারপরে দেখেন, আমি আরেকটা জিনিস বলবো, আমাদের যাদের ক্রিমিনাল কনভিকশন, যেটা এখন সে কনভিক্টেড ক্রিমিনাল আমরা বলতেই পারি, এবং তার অনেকগুলো ফেডারেল ক্রাইমের বিচারাধীন রয়েছে, যেগুলো বিচার হবে যদি সে প্রেসিডেন্ট নির্বাচিত না হয়। দেখবেন যে ইলেকশনের পরপরই হি ইজ বিহাইন্ড বার। এইগুলো সবগুলোর জন্য এতদিন বাইডেনকে দায়ী করতেন, কালকে আমরা দেখলাম এই তার বিচার সবগুলোর জন্য তিনি বলছেন যেহেতু কামালা একজন প্রসিকিউটর ছিলেন তিনি দায়ী। আমি হয়তো অনেক বেশি সময় আপনাকে দিতে পারছি না কারিম চৌধুরী, অন্যদিকে একজন সফল প্রসিকিউটর, কাকে ভোট দিবেন? ঠিকই একটা পয়েন্ট হতে পারে এটা ডেমোক্রেটদের প্রচারণার। আমি একটু প্রফেসর ডক্টর শফিকুল রহমান আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে প্রেসিডেন্সিয়াল ফার্স্ট যে ডিবেটটা হয়েছে, যেখানে বাইডেনের ভরাডুবির জন্য যেটিকে দায়ী করা হয়, সেকেন্ড একটি প্রেসিডেন্সিয়াল ডিবেট হওয়ার কথা ছিল 10ই সেপ্টেম্বর, এবং সেটি এবিসি নিউজে হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেছেন তিনি এবিসি নিউজে করবেন না, তিনি ফক্স নিউজে করবেন, এবং তিনি প্রস্তুত আছেন। তিনি বলছিলেন যে আমি বাইডেনের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এখন কামালার সাথে করতে প্রস্তুত। অন্যদিকে কামালা আজকেই তিনি সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন তিনি ট্রাম্পের সাথে ডিবেট করতে প্রস্তুত আছেন, তবে সেটি 10 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর একটা ডিবেট থাকছে, কিন্তু দুপক্ষই ডিবেট করতে প্রস্তুত আছেন। আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এই ডিবেটটা কি হবে, নাকি ডিবেট একটা হতেই হবে, একটা অন্তত হলেও একটা ডিবেট হবে। এবং বাইডেন ডিবেটে যেভাবে একটু নিচে চলে গেছিল এবং সমস্ত ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন এবং প্রবলেম হয়েছিল, এটাকে কাভার করতে হবে কমলা হ্যারিসকে, এবং এটা ডেমোক্রেটিক পার্টির সব সদস্যর কাছে পরিষ্কারভাবে দেখাতে হবে, বলতে হবে যে আমাদের ক্যান্ডিডেট কমলা হ্যারিস, ডেমোক্রেটদের ক্যান্ডিডেট কমলা হ্যারিস, এবং পরিষ্কারভাবে ডিবেট করতে পারে, এবং ডিবেটে সে ট্রাম্পকে হারাতে হবে। সেই সুযোগ ট্রাম্প কেন দেবেন? ট্রাম্প তাকে সেই সুযোগ কেন দেবেন? ট্রাম্প কেন রাজি হবেন? সুযোগ দেবেন না, কিন্তু ট্রাম্পের যে একটা পার্সোনালিটি, যদি এ টাইপ পার্সোনালিটি যদি দেখেন, সে সেলফ সেন্টার্ড, সে ক্যামেরার সামনে থাকার জন্য, ক্যামেরার উপরে অন্যকে গালাগালি করার জন্য, অন্যকে বলার জন্য, তাকে নিচু করে দেখার জন্য সব রকম প্রচেষ্টার যে পার্সোনালিটি তার, এইরকম অবস্থায় সে এই ডিবেটে যাবে বলে আমার মনে হয়। আমরা এইখানেই এই প্রসঙ্গটা শেষ করব। আমাদের হাতে যেহেতু আরো অনেক সময় আছে, 17 সেপ্টেম্বর কিংবা 10 সেপ্টেম্বর আগে নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, প্রজেক্ট 2025, যেটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। 922 পৃষ্ঠার একটি প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব, তারপর আলোচনা করব। আমরা একটু Project 2025 দেখে আসতে চাই। Project 2025, a controversial plan for the next Republican presidency. The 922-page plan has been organized by conservative think tank the Heritage Foundation. Project 2025 told ABC News that it does not speak for any candidate or campaign. Opponents of former President Donald Trump warned that the project could represent the goals of a potential Trump presidency. Trump's official Agenda 47 and the proposals uplifted by the Republican National Committee. Democrats have used Project
Project 2025 in its efforts to motivate voters away from Trump. আমরা দেখে নিলাম আসলে বিস্তারিত। আমি আপনাদের দুজনকে 2 মিনিট করে সময় দেব এটা নিয়ে মূল্যায়ন করার জন্য, তারপর আমাদের অনুষ্ঠান হয়তো শেষ করতে হবে। শুরুতে প্রফেসর ডক্টর শফিকুর রহমান, এই যে প্রজেক্ট 2025 এটা আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে ভালো কিছু আনবে নাকি ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে? আমরা জানি প্রত্যেক পলিটিক্যাল পার্টির এক একটা ম্যানিফেস্টো থাকে। এখন রিপাবলিকান পার্টিদের কোনো পরিষ্কার রিটেন কোনো অর্গানাইজ ম্যানিফেস্টো নেই, ছিল না। ডেমোক্রেটদের যেরকম পরিষ্কারভাবে কিছুটা কতগুলো প্রিন্সিপালের উপরে ক্লিয়ারলি তারা কাজ করতো, যেমন ইকুয়ালিটি, যেমন ভোটিং রাইটস, যেমন হিউম্যান রাইটস, যেমন মেয়েদের বা শরীর সম্পর্কে তাদের নিজেদের অধিকার, শিক্ষার ইকুয়ালিটি, চাকরির ইকুয়ালিটি, পরিষ্কারভাবে কতগুলো গাইডলাইন থাকে। রিপাবলিকানদের ওই ধরনের কোনো গাইডলাইন ছিল না। এখন তারা চাচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে একটা ডকুমেন্ট তৈরি করে একটা ম্যানিফেস্টো, যেমন আমরা সোভিয়েত ইউনিয়নের রাশিয়ান এবং কমিউনিস্টদের ম্যানিফেস্টো দেখি, এইরকম একটা ম্যানিফেস্টো তৈরি করার জন্য যেটার উপর বেস করে যে ট্রাম্প যদি সত্যি ইলেক্টেড হয় সেই জন্য তার ইচ্ছা মতন সবকিছু না করতে পারে। আমরা ট্রাম্পের পার্সোনালিটির কথা একটু আগে আলোচনা করেছি। উনি আনপ্রেডিক্টেবল। ও আজকে কি করবে, কালকে কি বলবে, পরশু কি বলবে, ও অনেক কিছু করতে চায় কিন্তু ইন ডেপথ ভেতরে গিয়ে অনেক কিছু বোঝে না যে সারা পৃথিবীতে ফরেন রিলেশনস কিভাবে চলতে হবে, ইকোনমিক রিলেশনস, হিউম্যান রিলেশনস, ফ্যামিলি সম্পর্কে তার কোনো সম্মান নেই। এই যে বিভিন্ন রকম মানে এডুকেশন সম্পর্কে, এডুকেশনকে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এটা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ট্রাম্পকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে নিয়ন্ত্রণ করার জন্য রিপাবলিকান পার্টি এবং কনজারভেটিভদের, শুধু রিপাবলিকান পার্টি না, হেরিটেজ ফাউন্ডেশন, যারা রিপাবলিকান এবং কনজারভেটিভ এজেন্ডাগুলোকে ছড়িয়ে দেয়। যেমন আপনি এখানে ইতিবাচক কিছু দেখছেন, আমরা হয়তো বিস্তারিত আরেকটা দিন এই বিষয়ে আপনাদের পুরো মূল্যায়ন শুনবো। কারিম চৌধুরী, এখানে আমি যেটা আরো ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ম আসবে এর ভেতরে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্ম, আপনারা এখন 10 অ্যামেন্ডমেন্টের এই দেখতে পাচ্ছেন, প্রত্যেক স্কুলে কলেজে বাসায় এগুলো প্লেস করতে হবে। এই যে প্রচেষ্টা ধর্মকে ঢুকিয়ে দিয়ে যে মানুষের মাইন্ডকে এবং শরীরকে এবং বডিকে কন্ট্রোল করার প্রচেষ্টা, যেটা নতুন ভাবে করার চেষ্টা করছে। কারিম চৌধুরী, আপনার কাছে শুনবো, আপনি কতটা ভালো দেখছেন, কতটা খারাপ দেখছেন, একেবারে 1 মিনিট হয়তো আমরা সময় পাবো। রিপাবলিকান পার্টিদের কোন পার্টির মাঝে কোন তাদের নির্বাচনী ইশতেহার ছিল, তারা কি করবেন দেশের জন্য, জাতির জন্য কিভাবে করবেন, এমন কোনো কিছু ছিল। মন্দের ভালো হিসেবে তারা একটা জিনিস উপস্থাপনা করছে। এখন জাতি আমেরিকানরা বিবেচনা করবেন সেটা কিভাবে হবে। কিন্তু আমাদের জন্য, আমরা যারা ইমিগ্রেন্ট, আপনি দেখেছেন যে সেই ইমিগ্রেন্টদের জন্য যেটা ফ্যামিলি বেসড ইমিগ্রেশন, সেটা ক্যান্সেল করার প্রস্তাব দিয়েছে। সেখানে H1B ভিসা যেটা, সেটার জন্য বন্ধ করার প্রস্তাব দিয়েছে। এখানে শুধুমাত্র মেরিট বেস, যেটা এখন কানাডা এবং ব্রিটেনে আছে, ওরকম ইমিগ্রেশনের ব্যবস্থা করেছে। ট্যাক্সের জন্য যে জিনিসটা করেছে, অনেক ধরনের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সেটা কথা বাদ দিয়ে বরং সেই ক্ষেত্রে ধনীদেরকে ট্যাক্স ব্রেক দেওয়া হচ্ছে। গরিবদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে, স্কুল কলেজের সুযোগ সুবিধা, এমনকি স্টুডেন্ট লোন যেটা মওকুফ করা হয়েছে সেটাকেও ক্যান্সেল করার ব্যবস্থা হয়েছে, যাতে করে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকজন স্কুল বা কলেজ থেকে নিতে পারবে না, যার ফলে তারা সবসময় শ্রমিক থাকবে। আর যারা উচ্চ শ্রেণীর লোকজন, তাদের প্রফিটের মাত্রা বাড়বে। ধনী এবং দরিদ্রের মাঝে বড় ধরনের শ্রেণী বিভক্ত হবে আমেরিকান সমাজে, সেটাই রিপাবলিকানরা চায়। আশা করি আমেরিকান সিটিজেন, তারা ভোটাররা আগামী দিনে এই ভোটের মধ্য দিয়ে তাদের এই কলঙ্কিত অধ্যায়কে পরিষ্কার করে দেবেন। এনভায়রনমেন্ট সম্পর্কে তারা একেবারে কোনো ডিসিশন নেবে না। সারা পৃথিবীতে আপনারা দেখেছেন ঝড়, বৃষ্টি, গরম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে, তাদের কোনো প্রায়োরিটি নেই। গবেষণার জন্য বন্ধ করে দেবে তারা নবায়নযোগ্য জ্বালানি খাতে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।